প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। মাওলানা সাহেব, মুফতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা যে কোনো হজরত মাওলানা অপরাধ করলে পার পেয়ে যাবেন, কারণ তিনি মাওলানা, তিনি মুফতি, তিনি হুজুর? না, যাবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বিচারপতি, ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রশাসনের আমলা, এরকম যে কেউ, শিক্ষক, সাংবাদিক অপরাধ করলে পার পেয়ে যাবেন তার পেশাগত পরিচয়ের কারণে। যে তিনি সাংবাদিক, তিনি তো সবসময় অপরাধের বিরুদ্ধে লিখেছেন, এখন অপরাধ করেছেন, থাক, এটি ইগনোর করলাম, করা যাবে? যাবে না। তিনি তো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে পড়ান, অনেক ছাত্রছাত্রীকে শিখিয়েছেন, এই পর্যন্ত পড়িয়েছেন, ঠিক আছে, তার অপরাধটি ইগনোর করলাম, দেখলাম না, সম্ভব এটি? না। অপরাধ করলে যে কেউ সাজা পাবেন এবং আইনের আওতায় আসবেন, এটি স্বাভাবিক। কেউ মাপ পাবেন না। পাদ্রি চার্চের মাপ পাবেন না, পাবেন না। আমরা দেখছি রোমান ক্যাথলিক চার্চগুলোতে বৃদ্ধ বৃদ্ধ পাদ্রীদের ধরে আইনের আওতায় আনা হচ্ছে, কারণ তারা অপরাধ করেছেন। একজন অপরাধীর একমাত্র পরিচয় হলো তিনি অপরাধী, অপরাধ করেছেন, তার সাজা হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। তার বাদ বাকি যত কিছু আছে, তার পুরনো অর্জন, তার সুনাম, তার সুখ্যাতি, আগে বিরাট মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, এইসব কোনো কিছু করবে না। অপরাধ করেছেন তো সাজা হবে। তো গত 1 বছর ধরে এই আলাপটি বাংলাদেশে খুব বেশি হচ্ছে যে সেনাবাহিনী, এদের নিয়ে ঘাটতে হয় না, এদের নিয়ে কথা বলতে হয় না। আগে কেউ বলেছে কোনো দিন সেনাবাহিনীর প্রধানকে এমনি করে কথা? সেনাবাহিনী সম্পর্কে কেউ এরকম বলতে পারতো কোনো দিন? ইদানিং এক শ্রেণীর আধা শিক্ষিত অথবা ধান্দাবাজ উচ্চশিক্ষিত লোকদের দেখছি ন্যারেটিভ তৈরি করছেন। কেউ হচ্ছে সেনাবাহিনী নিয়ে অনেক কথা বলছে, অমুক এটা বলেছে, তমুক এটা বলেছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, কখনো কেউ আগে এদের নিয়ে কথা বলতে পারেনি, এখন এগুলো কি চলছে? হয় এরা অর্ধশিক্ষিত, মূর্খ, উন্মাদ, তারা জানেন না কি নিয়ে কথা বলছেন, না হলে জানেন, জেনে প্রকৃত সত্য লুকিয়ে সেনাবাহিনীকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন অন্যায়ভাবে। ন্যায়সঙ্গতভাবে করলে কোনো সমস্যা নেই। সেনাবাহিনী আমাদেরই গর্বের প্রতিষ্ঠান, সেনা সদস্যরা আমাদেরই ভাই। সো তারা যদি কোনো ভালো কাজ করেন, আমি সহ সবাই মিলে তাদেরকে গ্লোরিফাই করবো, আপনারা সহ। আর তাদের মন্দ কাজকে আড়াল করবার জন্য তাদেরকে গ্লোরিফাই করা, এর চাইতে অপরাধ আর কি হতে পারে? বড় অপরাধ। তো প্রিয় দর্শক, টপিকে আসি। যা নিয়ে কথা বলছিলাম, হাসিনার শেষ সময়টিতে, জুলাই আগস্ট সময়টিতে, পুরো জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত 36 দিন ধরলে, তো এই 36শে জুলাই বা 36 দিনের আমলনামা হাসিনা সরকারের যা যা করেছে, হাসিনার নির্দেশে তার বাহিনীগুলো, পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনী এবং সেনাবাহিনীর একাংশ, জোর দিয়ে বলছি সেনাবাহিনীর একাংশ, মানবতা বিরোধী অপরাধ করেছে জুলাই আন্দোলনকে দমাবার জন্য। এর আগে তো করেছেই 15 বছর। শুধু জুলাই মাসে এবং আগস্টের 3 তারিখ, 4 তারিখ, এমনকি 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ বিকেলেও খুন করেছে হাসিনার বাহিনী, মানুষ পুড়িয়েছে। তো এগুলো করেছে হাসিনার নির্দেশে, এবং সেনাবাহিনীর একাংশও করেছে। এবং ফিল্ডে যখন সেনাবাহিনীর লোকেরা টহল দিচ্ছিলেন, ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিলেন, একটি ক্ষুদ্রাংশ, আমি আবার বলছি, তখন তারা কোনো না কোনো কমান্ডের আওতায় ছিলেন। ফিল্ড লেভেল কমান্ড, নিশ্চয়ই তাদের কমান্ডিং অফিসার ছিলেন, হয় মেজর ছিলেন, না হলে লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, না হলে কর্নেল ছিলেন, কেউ না কেউ ছিলেন। তো তাদের নির্দেশেই কাজটি হয়েছে। আর সেই মেজর, সেই ক্যাপ্টেন, সেই কর্নেল কার কাছে দায়বদ্ধ ছিলেন? সেনাপ্রধানের কাছে। তাহলে এখানে সুপিরিয়র কমান্ড কার? সেনাপ্রধানের। সেনাপ্রধান কি? হাসিনার ভগ্নিপতি, সম্ভবত মামাতো বোনের হাজব্যান্ড, জেনারেল ওয়াকারুজ্জামান। তো কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র কমান্ড অর্ডার্স, এই সংক্রান্ত আন্তর্জাতিক বিধিবিধান আছে, আসছি সে আলাপে একটু পরে। তো সেনাবাহিনীর প্রধানের কথা বলছিলাম, ওয়াকারুজ্জামান, তিনি যেটি বলছিলাম যে সেনাবাহিনীর একাংশ জনতার উপর গুলি চালিয়েছে অন্য বাহিনীগুলোর মতো। তখন আমরা খুব কষ্ট পেয়েছিলাম, এই দেশের মানুষ নড়ে চড়ে বসেছিলেন যে এটা কি, সেনাবাহিনীও আমাদের উপর গুলি করে? আচ্ছা, আমরা আগে থেকে জানতাম যে সেনাবাহিনীকে হাসিনা পলিটিসাইজ করেছে, রাজনীতিকরণ করেছে অনেকাংশে।
এবং সেনাবাহিনীতে পোস্টিং হচ্ছিল রাজনৈতিক বিবেচনায়, এবং ওয়াকারুজ্জামান হিমসেলফ রাজনৈতিক বিবেচনায় সেনাপ্রধান হয়েছেন। এটি তিনি অস্বীকার করতে পারবেন না, কেউ চেষ্টা করলে লাভ নেই, ব্যর্থ চেষ্টা হবে সেটি। তার সিনিয়রদের ডিঙিয়ে তার চাইতে যোগ্য অনেকেই ছিলেন, জেনারেলদের অনেকে, বাট তাকে সেনাপ্রধান করা হয়েছে বিকজ তিনি হাসিনার আত্মীয়। আচ্ছা, শুধু তাই না, হাসিনার পুরো সময়ে ওয়াকারুজ্জামানের ঢাকার বাইরে কোথাও পোস্টিং হয়নি, জানা ছিল না তথ্যটি। আমি এই কন্টেন্ট বানাবার জন্য যার কন্টেন্টের সহযোগিতা নিয়েছি, বিখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার, তার একটি কন্টেন্ট আমি দেখছিলাম আজই। তো দেখে মনে হলো এই বিষয়ে আরও কথা বলা যেতে পারে, কথা বলা দরকার। শুধু আমার না, সৎ দেশপ্রেমিক যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের অনুরোধ করব, আপনারা এই বিষয়ে কন্টেন্ট বানাবেন, এই বিষয়ে আরও কথা বলবেন, আরও কথা বলতে হবে, এই কথা 17-18 কোটি মানুষের কানে পৌঁছে দিতে হবে। আচ্ছা, তো ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর উপর আমরা তখন রেগেছিলাম, বাট 3 তারিখের পর থেকে 3, 4, 5 ওয়াকারুজ্জামান ভালো ভূমিকাই রেখেছেন, দৃশ্যত আমাদের কাছে তার ভূমিকা ভালো লেগেছে। এবং সেনাবাহিনী যে মর্যাদা হারিয়েছিল কিছুটা, হাসিনার পলিটিসাইজেশন, হাসিনার নির্দেশে অন্যায় করা, গুম খুন করা, আয়না ঘরের সঙ্গে যুক্ত থাকা, সেনাবাহিনীর অফিসাররা যখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মহাপরিচালক বা এরকম চার্জে ছিলেন, ডিরেক্টর, তারা সেই খুনগুলো গুমগুলো করেছেন। র্যাবে ছিলেন তারা, প্রেষণে এসেছেন সেনা কর্মকর্তারা, তাদের নির্দেশে তাদের তত্ত্বাবধানে গুম হয়েছে। তো ব্যাপক অসন্তোষ জনমনে ছিল। বাট সেনাবাহিনীর প্রধানের এবং সেনাবাহিনীর সেই জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের 3, 4, 5, 6 বা পরবর্তী সময় তাদের ভূমিকা আমরা পছন্দ করেছি, আমাদের ভালো লেগেছে। এবং তাতে করে ওয়াকারুজ্জামান বেশ খানিকটা দায়মোচন বা দায়মোচনই বলবো, বা সাপমোচন করিয়ে নিতে পেরেছেন কিছুটা হলেও। বাট এরপরে যতই দিন গিয়েছে ততই দেখা গিয়েছে তার ভূমিকা রহস্যজনক। তিনি আগের সেই ছাত্র জনতা বান্ধব মানুষটি আর নেই। তিনি যেসব ন্যারেটিভ তৈরি করছেন সব হাসিনার পক্ষে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যাচ্ছে। এবং শুরুতেই আমরা জেনেছিলাম একটি খটকা, একটি ধাক্কা, যে তিনি অধ্যাপক ইউনূসকে মেনে নিচ্ছেন বুকে পাথর চাপা দিয়ে, সেই কথা আমরা আগেই জেনেছিলাম। আচ্ছা, তাহলে সেই থেকেই তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি কনফ্রন্টেশনাল একটি পজিশন, অর্থাৎ তাদেরকে অপোজ করা, একটি তাদের ব্যাপারে একটি বিদ্বেষমূলক ধারণা পোষণ করা এবং তাদেরকে সফল হতে না দেওয়া। ডিরেক্টলি না করলেও তার কিছু কর্মকাণ্ড বলে তিনি সেই চেষ্টা করেছেন, এখনো করেই চলেছেন। কারণ সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল, আমি মনে করি, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, ওয়াকারুজ্জামান যদি সত্যিকারের দেশপ্রেমিক হতেন, সৎ মানুষ হতেন, মেরুদণ্ডধারী মানুষ হতেন, তাহলে তার প্রথম কাজটি ছিল সেনাবাহিনীতে কারা কারা অন্যায়, অবিচার, গুম খুম, আয়নাঘরের সঙ্গে যুক্ত ছিলেন, কারা কারা হাসিনার পলিটিসাইজেশনের শিকার হয়ে দুর্বৃত্ত হয়ে উঠেছিলেন, সেই অফিসারগুলোকে আলাদা করা, তাদের প্রত্যেককে কোর্ট মার্শালের আওতায় আনা। করেছেন ওয়াকারুজ্জামান সেই কাজ? করেননি। বিডিআর বিদ্রোহ নিয়ে যখন কথা হলো, বিডিআর বিদ্রোহের কমিশন গঠন করা, তদন্ত করা পুরো ঘটনার, ওয়াকারুজ্জামান কি সহযোগিতা করেছিলেন? করেননি। সর্বশক্তি দিয়ে এই কমিশনের বিরোধিতা করেছিলেন। কমিশন যে কাজ করছে অনেকদিন থেকে, সেই কমিশনের কাজে স্বতঃস্ফূর্ত সহযোগিতা দিয়েছেন? দেননি। এক ধরনের বিরোধিতা লক্ষ্য করা গেছে। এবং এর প্রমাণ হলো তিনি সরাসরি বক্তব্য রাখলেন যে বিডিআর বিদ্রোহ এক শ্রেণীর বিপদগামী বিডিআর জওয়ানরা ঘটিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত না, পিরিয়ড, অর্থাৎ সেন্টেন্স শেষ, এর পরে আর কোনো কথা নেই। তিনি রায় দিয়ে দিলেন, যেখানে একটি কমিশন চলমান, তদন্ত চলছে, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশন তদন্ত কাজ করছে, এইটি সরকারের বিরোধিতা করার সরাসরি তিনি করেছেন তা। আচ্ছা, তো এরপর অন্যান্য কারণেও তিনি আরও কয়েকবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেগুলো নিয়ে ব্যাপক কথা হয়েছে দেশে, তিনিও ট্রলড হয়েছেন, আমরা কথা বলেছি, অনেকেই কথা বলেছে। আবার আরেকটি মহল, যেটি বলছিলাম, তাকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে সবসময়, টকশো ব্যাপারীরা, ভিউ ব্যবসায়ীরা, তারা কন্টেন্ট তৈরি করেছেন, সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এত কথা কেন হচ্ছে, তাকে নিয়ে প্রশ্ন করা কেন হচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন করা যাবে না, কে বলেছে? এই মূর্খের দলকে বলতে চাচ্ছি, কেন সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না? সেনাবাহিনী আমাদেরই বাহিনী,
তাদের ভালোটার প্রশংসা করা যাবে, মন্দ কাজের নিন্দা করা যাবে? কে বলেছে? সেনাবাহিনী কি মানুষের ভাসুর যে ভাসুরের নাম নেওয়া যাবে না? নিশ্চয়ই নেওয়া যাবে। এবং তারা অপরাধ করলে, আইন বিরোধী কাজ করলে, জন আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যাবে, কথা বলতে হবে। দিন শেষে তারাই প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। নিশ্চয়ই তাদের নিয়ে কথা বলা যাবে, বলতে হবে কথা। ওই চাটুকার, চাকর, ধামাধরা, মেরুদণ্ডহীন মানুষগুলোকে বলছি, জেনে কথা বলবেন, না জেনে না। ধান্দাবাজি চলবে না বেশি দিন। সেনাবাহিনী ভাষণ না, সেনাবাহিনীর নাম নেওয়া যাবে। এবং বারবারই আমি আমার কন্টেন্টে বলবার চেষ্টা করছি, হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার এভরিওয়ান প্লিজ। সেনাবাহিনীর একাংশ, পুরো সেনাবাহিনী না। পুরো সেনাবাহিনী কেন হাসিনার পাপের ভার নেবে, পাপের দায় নেবে? কখনোই নেবে না, নিতে পারে না। সেনাবাহিনীর একাংশ বিপদগামী কিছু অফিসার। তো আমি আমার থাম্বনেইলে একটি ছবি দিয়েছি, সেখানে গ্যাং অফ 20, 20 জন অপরাধী অফিসারের একটি তালিকা। আর সেটি আমি সংগ্রহ করেছি কনক সারোয়ারের ভিডিও থেকে। এই তালিকাটি আমার কাছে ছিল না। তো এই 20 জন কর্মকর্তা, এবং যেমনটি জানলাম তার তথ্য থেকে, তিনি সাংবাদিক, তার রিসার্চ অনেক এক্সটেন্সিভ, তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায়। তো তিনি দাবি করলেন আরও 15 জন দুর্বৃত্ত এরকম বাইরে আছেন, ধরাছোঁয়ার বাইরে আছেন। সো সর্বসাকুল্যে 35 জন এরকম দুর্বৃত্ত অফিসার, 35 জন। সেনাবাহিনী মানে বিশাল ব্যাপার। তাহলে এই 30, 35, 40 জন লোকের দায় সেনাবাহিনী কেন নেবে? কার স্বার্থে নেবে? কেন নেওয়া উচিত না। বাট এই আলাপ নতুন করে কেন সামনে আসছে? কনক সারোয়ারের কন্টেন্ট কেন বানালেন? আমি বা সেই বিষয়ে আবার কেন কথা বলছি? কারণ গত মঙ্গলবার দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই যাবৎকালে যত অন্যায় কথা বলেছেন, অন্যায় আচরণ করেছেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এই সরকারের বিরোধিতা করেছেন, অপরাধীদের বাঁচাবার চেষ্টা করেছেন, যত কিছু করেছেন, তার সব কিছুকে ছাপিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন সেনা সদরে, আর্মি হেডকোয়ার্টার্স, গত মঙ্গলবার দিন একটি স্টাডি সার্কেল চলছিল, সেইটির সমাপনান্তে তিনি একটি বক্তব্য রাখলেন সেখানে উপস্থিত সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে। আর সেই বক্তব্যটি তিনি ইংরেজিতে রেখেছিলেন। তো ইংরেজিতে যেহেতু বলেছেন, নিশ্চয়ই কথা সত্যি বলেছেন। আচ্ছা, তো তার সেই ইংরেজির বাংলা অনুবাদ আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কেউ কেউ ইতিমধ্যে দেখেছেন, তাদের হয়তো বিরক্তি আসবে, দয়া করে সহ্য করবেন। তো তার সেই বক্তব্যের বাংলা অনুবাদে দাঁড়ায়, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, এটা কল্পনা করলেও আমার কষ্ট হয়। ওয়াকারুজ্জামান বলছেন সেনা অফিসারদের উদ্দেশ্যে, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, এটা কল্পনা করলেও আমার কষ্ট হয়। আপনার অফিসার ভাইদের এই অপমানের মুখোমুখি হতে আপনি কিভাবে পছন্দ করবেন? আমি রিপিট করছি বাক্যটি, প্রিয় দর্শক, আপনার অফিসার ভাইদের এই অপমানের মুখোমুখি হতে আপনি কিভাবে পছন্দ করবেন? তাদের দোষ কি? তারা যা করেছে তার সবই নির্দেশে করেছে, উপরের নির্দেশে করেছে। আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি, কিন্তু কেউ শোনেনি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ভবিষ্যতের রাজনৈতিক প্রভুদের কাছে এই অফিসারদের জন্য ইনডেমনিটি বা দায় মুক্তি দাবি করব। আমি ইনডেমনিটি না পেয়ে চাকরি ছেড়ে চলে যাব না। প্রিয় দর্শক, এই ওয়াকারুজ্জামান এই গ্যাং অফ 20 প্লাস অ্যানাদার 15 or 20 মোর, সব মিলিয়ে 35-40 জন দুর্বৃত্তের জন্য দায় মুক্তি চাচ্ছেন। এবং কিছুদিন আগে পত্রিকাগুলো সীমিতভাবে লিখেছিল, গণমাধ্যমে এসেছিল, যে তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছিলেন। দেখা করে তিনি এগুলো বলবার চেষ্টা করেছিলেন যে সেনাবাহিনীর অফিসারদের দায় মুক্তি দেওয়া যায় কিনা, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। অধ্যাপক ইউনূস এবং প্রধান বিচারপতি কণ্ঠভোটে নাকচ করেছিলেন তার সেই দাবি। ব্যর্থ মনোরথে তিনি সেখান থেকে ফিরে গিয়েছিলেন। আজ সেই নিউজটি সত্য প্রমাণিত হলো। তিনি চেয়েছিলেন এমনটি, এবং মঙ্গলবারের এই ভাষণে তিনি সেটি উল্লেখ করলেন যে তিনি দায় মুক্তি চাচ্ছেন, যেখানে কিনা তার শত প্রণোদিত হয়ে
অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর সরকারের অনুমতি নিয়ে হাসতে হাসতে যে আমার দুর্বৃত্ত অফিসারদের বিচারের মুখোমুখি করব, যারা অন্যায় করেছে সেনাবাহিনীকে পাপ মুক্ত করব, সেনাবাহিনীর পাপ মোচন, সাপ মোচন এভাবেই হবে। তা তো করেনি। সেই থেকে শুরু করে অদ্যাবধি এই অপরাধীদের বাঁচাবার চেষ্টা করছেন। কেন? কার স্বার্থে? তো এই ওয়াকারুজ্জামানের ভক্ত সমর্থকও যথেষ্টই আছেন, সেনাবাহিনী তো আছেন, নিশ্চয়ই থাকতে হয়। কারণ সেনাবাহিনীর অনেকেই তাকে একজন ধার্মিক অফিসার হিসেবে জানেন। কনক সানোয়ার তার কন্টেন্টে মেনশন করেছেন, আমি আবারও করছি কারণ পয়েন্টটি গুরুত্বপূর্ণ। ওয়াকারুজ্জামান আপনাকে সবাই ধার্মিক হিসেবে জানে, আপনি ছাত্র জীবন থেকে খুব ধার্মিক, ভালো কথা। একজন ধার্মিক তার দেশের বিরুদ্ধে কি করে অবস্থান নেন? একজন ধার্মিক তার দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে কিভাবে অবস্থান নেন? একজন ধার্মিক যতই আপনার আত্মীয় হোক, হাসিনার এসব অপকর্ম আপনি কি করে সহ্য করেছিলেন? কেন সহ্য করেছিলেন? নির্দিষ্ট করে বলতে গেলে বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে জেনারেল মঈনের নির্দেশে 179 জন সেনা কর্মকর্তাকে নানাভাবে নির্যাতন, নিগ্রহণ শিকার হতে হয়েছিল। তখন আপনি কি করেছেন? তখন আপনার ভাইরা যে নির্যাতিত হচ্ছিল অন্যায়ভাবে, আপনি সেটির বিরুদ্ধে কথা বলেছেন? সেই নির্যাতনের বিরুদ্ধে কথা বলেননি। কনক সানোয়ার 5 জন আর্মি মেজরের কথা বলেছেন, যাদেরকে ডান্ডা বেরি লাগিয়ে আদালতে তোলা হয়েছিল। কারণ এই 5 জন অফিসার হাসিনাপন্থী ছিলেন না, হাসিনার অন্যায় আবদার তারা মেনে নেননি, তাদেরকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে। তারাও তো আর্মি অফিসার ছিল। তখন আপনি কোথায় ছিলেন? একটি গুরুত্বপূর্ণ ক্লিপও দেখলাম বিডিআর বিদ্রোহের সময়। আপনি হেলমেট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছেন, আপনি তখন 46 ব্রিগেডের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তখন আপনি কি করেছেন? এই যে আপনার সামনে আর্মি অফিসারগুলো, এরকম 57 জন আর্মি অফিসার শহীদ হলেন, নিহত হলেন হাসিনা এবং ভারতের একটি কুচক্র, একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে মেধাশূন্য করবার জন্য ভারতের চক্রান্তে এই যে সেনা অফিসারগুলোকে মারা হলো, তখন আপনার দেশপ্রেম, আপনার ব্রাদারলি ফিলিংস কোথায় ছিল ওয়াকারুজ্জামান? আপনি কি হাসিনাকে বলেছিলেন যে এটি বন্ধ করুন, সেনা কর্মকর্তার মরে যাচ্ছে, সেনাবাহিনীর অফিসার পাঠান, এই বিদ্রোহ দমন করতে হবে, সব কিছু থামাতে হবে? বলেননি। আচ্ছা, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লিপ দেখলাম গুলশানের একটি হাই রাইজ বিল্ডিংয়ের ছাদের উপর থেকে লুঙ্গি পরিহিত অবস্থায় কয়েকজনকে আর্মি হেলিকপ্টার রেস্কিউ করছে। এইবার আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, অধ্যাপক ইউনূসকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে বলছি, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে বলছি, গুলশানের সেই হাই রাইজ বিল্ডিংয়ের রুফটপ থেকে লুঙ্গি পরিহিত কাদেরকে আর্মি হেলিকপ্টারে পাচার করা হলো, এক্সপোর্ট করা হলো, পাঠিয়ে দেওয়া হলো, সরিয়ে ফেলা হলো, কাদেরকে এবং কারা করলো, কার নির্দেশে? এই জবাব কিন্তু আপনাদের কাছে আমরা চাই। জনাব আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ইউনূস, আপনাদের কাছে চাই। আপনাদের উপর চাপ আছে ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে। যদি চাপগুলোতে না পারেন পদত্যাগ করুন, প্লিজ স্টেপ ডাউন। আমাদের কথা আপনাদের ভাববার দরকার নেই। আপনি চলে গেলে, আপনারা চলে গেলে আমাদের কি হবে আমরা দেখব। কোনো শূন্যস্থান খালি থাকে না, পূরণ হবে, ভালো বা খারাপভাবে। যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, একটি স্বাধীন দেশের ছাদের উপরে, সুউচ্চ ভবনের ছাদের উপরে আর্মি হেলিকপ্টার দিয়ে লুঙ্গি পরিহিত লোককে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে, কারা তারা? কি উদ্দেশ্য ছিল তাদের? পরিষ্কার করুন জাতির সামনে, তদন্ত করুন। এইসব বিষয়ে তদন্ত যত জোরালো হওয়ার দরকার ছিল, হয়নি। অধ্যাপক ইউনূস মাঝখানে আপনি রাগ করে দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন, পরে আর হয়নি। আমি এখন বলছি আপনাকে, যদি আপনি এইসব প্রশ্নের উত্তর আমাদের দিতে না পারেন, কেন পারছেন না জানিয়ে দিন। আপনি কোন ধরনের চাপের মুখে আছেন? আপনি তখন কিন্তু উল্লেখ করেছিলেন যে আমি চাপগুলোতে না পারলে, ঝামেলা হলে, কারা ঝামেলা করছে জানিয়ে দিয়ে সরে যাব। আপনি কি মনে করেন না আমাদের জানিয়ে দেবার সময় হয়েছে? এই হেলিকপ্টারে কারা পাচার হলো, কাদেরকে সরিয়ে ফেলা হলো, এই উত্তর আমাদের চাই। যেই 179 জন অফিসারের নির্যাতনের কথা বলা হয়েছে জেনারেল মঈনের পরিকল্পনায়, কারা নির্যাতন করেছে, কেন নির্যাতন করেছে, এই উত্তর আমাদের চাই। 5 জন মেজরের পায়ে ডান্ডা বেরি কেন লেগেছিল, এই উত্তর আমরা চাই। ওয়াকারুজ্জামানের অফিসারদের জন্য কষ্ট না লাগতে পারে, ব্রাদারলি ফিলিংস না জাগতে পারে, আমাদের কিন্তু জাগছে। আমরা চাই এইসব প্রশ্নের উত্তর দিতে হবে।
ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আরও সবচাইতে বড় অভিযোগ আমি যেটি আনবো এখন, সেটি হলো সম্প্রতি নেপালে যে বিদ্রোহ হলো, গণ অভ্যুত্থান হলো, সেখানে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগী প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী, হাসিনার মতো, হাসিনা যেমন পলাতক, আপনার বোন, আপনার জেঠাস বা শালি, আমি জানি না কি, তো হাসিনা আপনার জেঠাসই হবেন। আপনার জেঠাস যেমনি পালিয়ে গেলেন, আপনি পালিয়ে যেতে সাহায্য করলেন, ঠিক তেমনিভাবে নেপালের পদচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিরও পালিয়ে যাবার যখন সময় আসলো, পালিয়ে গেলেনও, কিন্তু দেশ ছেড়ে পালাতে পারেননি, কারণ নেপালের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে দেশ ছেড়ে পালাতে দেয়নি। তারা কেন দেয়নি? তারা জানতো যেটি আইনের লঙ্ঘন হবে এবং একসময় তাকে আদালতের মুখোমুখি করতে হবে। জনগণ যখন তাকে ফেরত চাইবে, বিদেশে পালিয়ে গেলে আমরা দেব কোত্থেকে? তাই সেনাবাহিনী তাকে আশ্রয় দিয়েছে, কারণ তার জীবন বাঁচত না, তাকে বটি কাবাব করে ফেলতো। আপনার জেঠাসকে যেভাবে বটি কাবাব করতো, তাকেও সেভাবে লোকেরা বটি কাবাব করতো। সে বটি কাবাব হওয়া থেকে বাঁচাবার জন্যে তাকে সেনাবাহিনী সেনানিবাসে আশ্রয় দিয়েছিল, এখন আবার বের করে দিয়েছে যাতে করে তাকে আইনের আওতায় আনা যায় দরকার হলে। কিন্তু আপনি কি করেছেন? আপনি পুরো লজিস্টিক সাপোর্ট দিয়ে হাসিনাকে নিরাপদে তার প্রভুর দেশে পাঠিয়ে দিয়েছেন। কে দিয়েছিল আপনাকে সেই ক্ষমতা, সেই অনুমতি, সেই কনসেন্ট? কার কাছে জিজ্ঞেস করে আপনি এই মাতব্বরি করেছেন? এই প্রশ্নের কিন্তু জবাব আপনাকে দিতে হবে, খুব জোরালোভাবে দিতে হবে এই প্রশ্নের জবাব আপনাকে। এবং আয়নাঘর তথ্যটি ডিসপ্রুভ করবার জন্যে আয়নাঘরের নিশানা, নির্যাতনের নিশানা, নানা রকম কিছু মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আয়নাঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে, রুমের অস্তিত্ব যাতে বিলুপ্ত হয়ে যায়, লোকেরা বুঝতে না পারে কোন রুমে তাকে রাখা হয়েছিল, কি রাখা হয়েছিল। পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ করবার জন্যে, তদন্ত প্রশ্নবিদ্ধ করবার জন্যে আয়নাঘরের নাম নিশানা মুছে ফেলবার চেষ্টা হয়েছে। কার নির্দেশে? আপনি কোথায় ছিলেন? যদি আপনি বলেন যে আমি জানতাম না এগুলো হয়েছে, কি যোগ্যতা আছে আপনার সেনাবাহিনীর প্রধান থাকবার? স্টেপ ডাউন এন্ড নাও। তাই যথেষ্ট হয়েছে, আপনার পাপের পাল্লা অনেক ভারী হয়েছে, এইবার আপনি একটু থামুন। আর আপনি যখন বলছেন যে আপনার অফিসারদের উস্কে দেবার চেষ্টা করছেন যে আপনার ভাইরা প্রিজন ভ্যানে করে আদালতে যাবে, এটিকে আপনাদের দেখতে ভালো লাগবে, অপমান আপনারা কিভাবে সহ্য করবেন, এটি বেআইনি কথা বলেছেন। দেশীয় এবং আন্তর্জাতিক আইনে আপনার কথা বেআইনি। সেনাপ্রধান হয়ে বেআইনি কথা বলেন, আপনি লজ্জিত হওয়া উচিত আপনার। তাহলে আমি কি ধরে নিব যে আপনি আন্তর্জাতিক আইন কোনো কিছুই জানেন না, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি কাকে বলে এগুলো জানেন না? তাহলে হয় আপনি ইগনোরেন্ট, অজ্ঞ, আপনি এগুলো জানেন না, আর নাহলে এগুলো আপনি জানেন জেনেও লুকিয়ে রাখছেন, আপনি ধান্দাবাজ। কোনটি আপনি ডিসাইড করুন কোন বিশেষণ আপনি চান। আপনি বলেছেন আপনার ভাইরা প্রেজেন্ট ভ্যানে করে আদালতে গেলে আপনার কষ্ট হবে এবং অফিসারদের লজ্জা হবে কিনা? হবে না। অপরাধ করলে আইনের আওতায় যেতেই হবে, সে যেই হোক। আপনার কথা মানলে কোনো বাহিনী, কোনো পেশার লোকই তো অপরাধ করলে বিচার হবে না, তাকে তো ছেড়ে দিতে হবে। ডাক্তাররা যখন অপরাধ করেন, রুগী মেরে ফেলেন, আরও কোনো গর্হিত কাজ করেন, তাদেরকে আইনের আওতায় নিতে হয়। এখন যদি বলা যায় যে উনি ডাক্তার ছেড়ে দেন, অপরাধ করেছে তো করেছে, উনি মাস্টার ছেড়ে দেন, অপরাধ করেছে তো করেছে, বিষয়টি এরকম না। আর আপনি এই আইনকে কীভাবে অস্বীকার করেন? আন্তর্জাতিক আইন এটি, যেখানে বলা আছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সংক্রান্ত এই আইন, রোম স্ট্যাটিউট কি প্রভিজনস, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটি। রোম স্ট্যাটিউট কি প্রভিজনস, আর্টিকেল 2833, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে আপনি যখন জানবেন, ম্যানিফেস্ট হবে বিষয়টি, এক্সপ্রেসড হবে যে এটি অপরাধ, এটি বেআইনি কাজ, আমার সুপিরিয়র অফিসার আমাকে বেআইনি কাজ করতে বলছেন, আমার সুপিরিয়র অফিসার আমাকে জেনোসাইড এক্সিকিউট করতে বলছেন, অপারেট করতে বলছেন, আপনি সেই কাজ করতে পারবেন না, সেটি বেআইনি। কখনই আপনি বলতে পারবেন না আমার অফিসার আমাকে আদেশ দিয়েছে। ততক্ষণ পারবেন যখন সে আদেশটি আইনানুগ। আইনানুগ আদেশ পালন করতে বাহিনীর অফিসাররা বাধ্য। বেআইনি, জেনোসাইডের সঙ্গে সম্পর্ক আছে এমন কিছু তারা পালন করতে বাধ্য না। তাই আপনি বলছেন যে তারা আদেশে, আপনার সেই ভাষণে আছে যে তারা আদেশ পালন করেছে। অন্যায় আদেশ পালন করা যাবে না। যে আদেশে গুম, খুন, গুপ্ত হত্যা, জেনোসাইড, মানবতাবিরোধী অপরাধের আদেশ হবে, সেটি পালন করতে কোনো অফিসার বাধ্য না। তাই আপনি মিথ্যে বলছেন। আপনি ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করেছেন। আপনি জুনিয়র অফিসারদের মধ্য থেকে আপনার আন্ডারে যারা আছেন তাদেরকে দিয়ে বয়ান তৈরি করতে চাচ্ছেন, চাপ সৃষ্টি করতে চাচ্ছেন সরকারের বিরুদ্ধে। সরকার যাতে এইসব বিষয়ে উচ্চবাচ্য না করে, যে সেনাবাহিনীর বৃহৎ অংশ
বা অফিসাররা চায় না গুম খুনের বিচার হোক, সরকার চুপ করে থাকে। অসম্ভব। আমি আহ্বান জানাবো সেনাবাহিনীর সব দেশপ্রেমিক অফিসারকে, আপনাদের বাহিনীকে পাপ মুক্ত করতে হলে, হাসিনা যে পাপ আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, পাপ মুক্ত করতে হলে, সাপ মোচন ঘটাতে হলে আপনারা জোর দাবি করুন। ওয়াকারুজ্জামানকে বলুন সব অফিসারকে যারা যারা অপরাধ করেছে ফিরিয়ে আনতে, কোথায় পাচার করেছেন সেখান থেকে বের করে আনতে এবং এনে আইনের মুখোমুখি দাঁড় করাতে। এছাড়া সেনাবাহিনী তাদের হৃত গৌরব আর কখনোই পুনরুদ্ধার করতে পারবে না, সম্ভব হবে না। আর ওয়াকারুজ্জামান, আপনি এইসব কলকাঠি নাড়া বন্ধ করুন, এইসব এখন চলবে না। কনক স্যাররা বলেছিলেন যে আমরা অধ্যাপক ইউনূসের সমালোচনা করছি। রিসেন্টলি আমি অনেক কন্টেন্ট আপলোড করেছি, জবাবদিহিতা চাইছি অনেক বিষয়ে তার কাছে। তার সরকারকে আমরা অযোগ্য মনে করছি, আনফিট মনে করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু এই সরকারটিকেই চাইছি। এই সরকার চলে যাক আমরা চাই না। এই সরকারের আমরা সমালোচনা করব, তুলোধুনো করব, কিন্তু তারাই থাকবে। সো আপনি বা অন্য কেউ যদি ভেবে থাকেন যে নানাভাবে কলকাঠি নাড়িয়ে এই সরকারকে আপনি ডিথ্রোন করবেন, পারবেন না। টপল করবেন, পারবেন না, হবে না। কারণ ওই ইস্যুতে আমরা সবাই এক। জুলাই ইস্যুতে যেমন আমরা সবাই এক, আমরা দেশে এবং বিদেশে প্রমাণ করেছি। অধ্যাপক ইউনূস শেরবারের মতো প্রমাণ করে আসলেন আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশের সব মেজর পলিটিক্যাল পার্টিজ এবং বেশিরভাগ জনগণ জুলাই ইস্যুতে একমত, অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যুতে একমত। আবার সমালোচনা করবো দরকার হলে সরকারের। সো আমরা যেমন অধ্যাপক ইউনূসকে চাচ্ছি ক্ষমতায়, তিনি থাকবেন প্রধান উপদেষ্টা হিসেবে, তার সরকার থাকবে অন্তর্বর্তীকালীন সরকার। আবার তার সমালোচনা করব যখন দরকার হবে, দিক নির্দেশনা দেব যখন পারবো, ভুল হলে ধরিয়ে দেবো যেটি ভুল। এইভাবে করুন। আবার একই সঙ্গে আপনি বা অন্য কেউ এই সরকারকে দুর্বল করবার জন্যে বিন্দুমাত্র ষড়যন্ত্র যদি করেন, সেই ষড়যন্ত্র সফল হবে না এবং আমরা নস্যাৎ করে দিব। আপনি আপনার ভবিষ্যৎ অনজ্জ্বল করছেন, অনিরাপদ করছেন। আপনাকে এখন ভাবতে হবে আপনার ব্যক্তিগত ইন্ডেমনিটি কোত্থেকে আসবে। সেটি ভাবলে আপনি সবচেয়ে ভালো করবেন। নিজের ইন্ডেমনিটি খুঁজুন দয়া করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।